দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন আমেরিকা চাইছিল যে কোনো মূল্যে এই যুদ্ধে নিজেদেরকে না জড়াতে, ঠিক সেই সময় জাপান হামলা করে বসে আমেরিকার হাওয়াই দ্বীপের ওপরে পার্ল হারবারে। আর যার কারণে আমেরিকা তাদের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে নিয়েছিল সেই প্রতিশোধ। কিন্তু কেন তারা এই হামলা করলো আর আমেরিকা বা কিভাবে তাদের শাস্তি করেছিল, এই সব প্রশ্নের উত্তর জানাতে আজ আমি নিয়ে এসেছি 2001 সালে মুক্তি পাওয়া পার্ল হারবার মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে। এই মুভিটি এতটাই থ্রিলিং এবং মারাত্মক যে এর এক মুহূর্ত স্কিপ করা মোটেও সম্ভব না। তাই বেশি কথা না বাড়িয়ে আজকের কাহিনীটা শুরু করছি। মুভির শুরুতে দেখা যায় ছোটবেলার দুই বন্ধু রেপ আর ড্যানি একটি ফার্মের কাছে পড়ে থাকা পুরাতন বিমানে চড়ে খেলা করছে। ড্যানের বাবা ছিল একজন পাইলট, তাই তার প্লেন চালানোর প্রতি এত ঝোঁক। কিছুক্ষণ পর দেখা যায় তার বাবা প্লেন ল্যান্ডিং করেছে আর ড্যানি আর রেব এখানে দুষ্টু বুদ্ধি করে আসল প্লেনে উঠে তাদের খেলা আবারও শুরু করে দিয়েছে। কিন্তু এইবার এই আসল প্লেনটি স্টার্ট হয়ে যায় আর তাদের নিয়ে ওরা শুরু করে দেয়। তবে বেশ কিছু দূর যাওয়ার পর সেটাকে কন্ট্রোলারের দ্বারা কন্ট্রোল করতে সক্ষম হলেও তার বাবা এসে ড্যানিকে ব্যাপক মারধর করে। আর এই দৃশ্যকে দেখে তার বন্ধু তাকে বাঁচানোর জন্য একটি বড় কার নিয়ে এসে সজোরে ড্যানির বাবাকে আঘাত করে বসে আর তাকে জার্মান বলে গালি দেয়। এই দৃশ্যে তো তার বাবা হতবাক হয়ে যায়, কারণ তার বাবা ছিল প্রথম বিশ্বযুদ্ধের সোলজার যে কিনা জার্মানিদের খুঁজে খুঁজে মেরেছিল। কিন্তু সে তাদের বন্ধুত্বের গভীরতা দেখে আর কিছু না বলে ড্যানিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সিন শিট হয়ে যায় 1940 সালে। ইউরোপে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘন্টা বেজে গিয়েছে। হিটলার বাহিনী তাদের বহন নিয়ে একটি দেশ দখলের প্রস্তুতি নিলেও আমেরিকা এই যুদ্ধে জড়াতে আর চাইছে না, কারণ প্রথম বিশ্বযুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল আমেরিকারই। ঠিক সেই সময় আমরা আবারও ড্যানি আর রেবকে দেখতে পাই, যারা এখন ইউএসএ এয়ারফোর্সের ফার্স্ট লেফটেন্যান্ট পদে আছে। এখানে আমাদের দেখানো হয় নিজেদের মধ্যে বিমান নিয়ে টেক্কা দেওয়ার সময় তারা খুবই ভয়ানক স্ট্যান্ড করে বসে, কারণ কে কার চাইতে ভালো পাইলট সেটা নিয়ে তাদের দুজনের মধ্যে সব সময় কম্পিটিশন লেগেই থাকতো। তবে এই খামখলিপনার জন্য তাদের দুজনকেই কমান্ডার ডরিটন তাদের অফিসে ডেকে পাঠায়। তিনি রেবকে প্রথমে তার কাজের জন্য ব্যাপক বকাঝকা করলেও পরে এও বলেন তার স্কিল দেখে তিনি ইমপ্রেস হয়েছেন এবং সেই কারণে ব্রিটেনে একটা স্পেশাল মিশনের রেবকে সিলেক্ট করেন, যার নাম হলো ইগল স্কোয়াড্রন। যেহেতু ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, তাই ব্রিটেন আমেরিকার কাছে কিছু পাইলট চেয়েছে যুদ্ধের জন্য। এর মানে হলো এখানে যোগ দেওয়া মানে সরাসরি যুদ্ধের ময়দানে যোগ দেওয়া। এই ভয়ঙ্কর যুদ্ধে যাওয়ার জন্য তার বন্ধু ড্যানি একদম নারাজ, কারণ রেব যেখানে যাচ্ছে সেখানে পদে পদেই বিপদ। কিন্তু রেব তাকে জানায় তার ডিউটি তাকে পালন করতেই হবে। পরের সিনে দেখা যায় ট্রেনে কিছু নার্স নিউ ইয়র্ক সিটিতে আসছে। সেখানে সবাই তাদের পার্সোনাল লাইফ নিয়ে যখন খোঁজ গল্পের মতো ছিল, তখন একজন নার্স যার নাম ছিল অ্যাবেলিন, সে জানায় এক হ্যান্ডসাম পাইলটের প্রেমে পড়েছে আর সেই পাইলটই ছিল গল্পের নায়ক, যার নাম হলো রেব। অ্যাবেলিন তো তখন তাদের মধ্যকার প্রেমের ইতিহাস বলা শুরু করে দেয়। এটা তখনকার কথা যখন রেব আর্মিতে পাইলট হিসেবে জয়েন করার আগে রেবকে ভ্যাকসিন আর আই ডিভিশন টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে, আর তার এই আই ডিভিশন টেস্ট নিচ্ছিল অ্যাবেলিন নিজেই। সে রেবকে সেখানে কিছু অক্ষর পড়তে দেয়, কিন্তু রেব কিছু অক্ষরকে ভালোভাবে পড়তে পারে না, কারণ তার এক চোখে একটু সমস্যা ছিল। অ্যাবেলিনও সেটা খেয়াল করে যে তার এক চোখে সমস্যা আছে আর বলে আর্মিতে জয়েন হতে হলে 20/20 ভিজন থাকতেই হবে, কিন্তু তোমার সেটা না থাকায় বিধায় তোমাকে আমায় রিজেক্ট করতে হচ্ছে। রেব তখন অ্যাবেলিনকে বলে সে আর্মিতে পাইলট হিসেবে থাকতেই চায়, আর তার প্রোফাইল ঘাঁটলে দেখা যাবে যে সে এখনকার অন্যতম বেস্ট পাইলট, তাই তাকে যেন এই টেস্টে ফেল না করে দেওয়া হয়। এই জন্য সে অ্যাবেলিনের কাছে অনুরোধ করতে থাকে আর অ্যাবেলিনও তার এই আকুতি মেহনতি দেখে তার প্রতি কনভিন্স হয় আর তাকে পাস করে দেয়। এটা দেখে তো রেব তার প্রতি পুরো ফিদা হয়ে যায় আর সে জানায় এখন থেকে অ্যাবেলিন তার কাছে সুপার হিরো। রেব ইতিমধ্যেই অ্যাবেলিনকে পছন্দ করে ফেলেছে আর সে তাকে ডেট করার জন্য প্রপোজও করে বসে, আর অ্যাবেলিনও তার এই অফারে সাড়া দিয়ে দেয়, কারণ সেও ক্ষণিকের মধ্যে তার মন দিয়ে ফেলেছে। রেফের প্রতি অ্যাবেলিনের এই রোমান্টিক স্টোরি শেষ হতেই ট্রেনটাও প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছায়। ট্রেন থেকে নেমেই অ্যাবেলিনের সঙ্গে দেখা হয় রেবের সঙ্গে। এরপর তারা একটি বড় পার্টিতে অ্যাটেন্ড করে আর রেব আর অ্যাবেলিন সেই পার্টিতে অনেক রোমান্টিক সময় কাটিয়ে দেয়। ফিরে এসে অ্যাবেলিনকে জানায় আগামীকাল এসে যুদ্ধের জন্য রওনা হচ্ছে, আর অ্যাবেলিন তার এই কথা কোনোভাবেই মানতে পারে না। সে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু রেব তাকে বোঝায় একজন সৈনিকের জন্য তার গন্তব্যস্থল হলো শুধুমাত্র যুদ্ধক্ষেত্র। রেব অ্যাবেলিনকে বলে সে অবশ্যই তার জন্য হলেও ফিরে আসবে। এছাড়াও সে বলে তুমি কালকে আমাকে বিদায় জানাতে আসবে না, কারণ তুমি এলে আমি তোমার দিকে তাকিয়ে যুদ্ধে যেতে পারবো না। পরের দিন শেষ বিদায়ের সময় সেখানে ড্যানি উপস্থিত ছিল আর রেব তাকে পরম আবেগে বিদায় জানায়। আর তারপর রেব ট্রেনে উঠলে দেখা যায়
অ্যাভিলিনও তাকে বিদায় জানাতে এসেছে। সে নিজেকে ধরে রাখতে পারেনি দেখে রেপ অনেক বেশি খুশি হয়, কারণ রেপ বুঝতে পারে অ্যাভিলিন তাকে অনেকটাই ভালোবাসে। তবে এই ভালোবাসা যে তাকে কোন পর্যায়ে নিয়ে যাবে, কোন পরিস্থিতিতে নিয়ে যাবে, তা তোমরা কল্পনাও করতে পারবে না। তো যাই হোক, পরের দিন রেপ পৌঁছে যায় ইংল্যান্ডে, কিন্তু সেখানে উপস্থিত হয়ে সে বুঝতে পারে যায় যে ব্রিটেনের অবস্থা কি শোচনীয়। প্রতিদিন অসংখ্য পাইলট মারা যাচ্ছে নাৎসি বাহিনীর হাতে। এমনকি রেপকে যে প্লেনটি দেওয়া হয়েছিল সেটার পাইলটও কিছুক্ষণ আগে প্রাণ দিয়েছে জার্মানিদের হাতে। এর মানে হলো এই মিশন রেপের জন্য হয়ে উঠেছে একটা সুইসাইড মিশন। এখানে শুধু একটাই কথা চলবে, ডু অর ডাই। অন্যদিকে দেখা যায় যে এই যুদ্ধের মধ্যেই জাপান কিছু একটা বড় সড়ো প্ল্যান করছে আমেরিকার বিরুদ্ধে। আর এখানে তোমাদের একটা কথা বলে রাখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার যেমন পুরো ইউরোপকে দখল করেছিল, ইউরোপকে নিজেদের সাম্রাজ্য বানাতে চেয়েছিল, ঠিক সেভাবেই জাপান চেয়েছিল যে পুরো এশিয়াকে দখল করে একটি সাম্রাজ্য করতে। আর সেই প্ল্যান অনুসারে তারা অনেক দেশ যেমন মালয়েশিয়া, ফিলিপাইন, চীন, মায়ানমার থেকে শুরু করে সিঙ্গাপুর, এমনকি ইন্ডিয়ার আন্দামানকেও দখল করে নেয়। এই সব কাহিনী দেখে আমেরিকা জাপানের উপর বাণিজ্যিকভাবে নিষেধাজ্ঞা দেয়, যেখানে তারা জাপানকে তেল সরবরাহ করা বন্ধ করে দেয়। জাপান তার পাশেই থাকা আমেরিকার থেকে তেল আমদানি করত, তাই এই নিষেধাজ্ঞা দেওয়ার জন্য জাপানিরা অনেক খেপে যায়। এছাড়াও তারা ফিলিপাইনকে দখল করতে চেয়েছিল, যেটা আমেরিকা আগে থেকেই দখল করেছিল। এখন জাপান যদি ফিলিপাইন আক্রমণ করে দেয় তাহলে আমেরিকা তো আর চুপচাপ বসে থাকবে না। তাই জাপানিরা প্ল্যান করেছে আমেরিকা তাদের আক্রমণ করার আগেই তারা আমেরিকার প্যাসিফিক ফ্লিটের যেটা হাওয়াই দ্বীপের পার্ল হারবারে রয়েছে সেটা ধ্বংস করে দেবে। আর এই পার্ল হারবারে আছে আমেরিকার বহু যুদ্ধ জাহাজ ও এয়ারক্রাফট, যাকে যদি আকস্মিক হামলা করে সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে আমেরিকার বহু শক্তি কমে যাবে আর তারা তাদের এই সাম্রাজ্য বড় করে গড়ে তুলতে পারবে। এটা ছিল পার্ল হারবারে আক্রমণ করার প্রধান কারণ। আর এই প্ল্যান অনুসারে তৎকালীন জাপান নেভি মার্শাল অ্যাডমিরাল ইয়ামাতো প্ল্যান শুরু করে যে কিভাবে তারা সিঙ্গেল অ্যাটাকেই পুরো আমেরিকার গর্ব ও শক্তি পার্ল হারবারকে প্লেনের অ্যাটাকে ধ্বংস করতে। প্ল্যানিংয়ে জানা যায় যে প্রায় 350টি এয়ারক্রাফট উড়ে যাবে প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জে। তবে সেখানে থাকা যুদ্ধজাহাজ ধ্বংস করতে তাদের প্রয়োজন হবে খুবই শক্তিশালী টর্পেডো। এছাড়াও তাদের দরকার হবে অসংখ্য মিসাইল আর বোম, যা দিয়ে একদম তছনছ করে দেওয়া হবে পার্ল হারবারকে। টার্গেট হবে একদম ভোরে, সব সৈন্যরা যখন ঘুমিয়ে থাকবে সেই সময় তাদের উপর তাণ্ডবলীলা চালাবে আর তারা কোনো ফাইট ব্যাক করার সুযোগ পাবে না। এই সব প্ল্যানিং শেষ করে তারা শুরু করে দেয় পার্ল হারবারকে আক্রমণ করার প্ল্যানিং। অন্যদিকে দেখা যায় রেপ প্রতিনিয়ত ফাইট করে যাচ্ছে জার্মান বাহিনী প্লেনের সাথে। আর প্রতিদিনের যুদ্ধের শেষে সে বসে বসে অ্যাভিলিনকে চিঠি লিখত। কিন্তু একদিন এই মিশনে গিয়ে রেপ এক মহা বিপদে পড়ে যায়। আকাশে উঠতে থাকা এক জার্মান প্লেন গোলকের মতো তাকে ধাওয়া করে এবং এর মধ্যে দুটো প্লেনকে সে টেকডাউন করে দেয়। কিন্তু সেখানে একের পর এক সব বন্ধুদের প্লেন ধ্বংস হওয়া শুরু করলে সে একদম একাই পড়ে। তবুও রেপ তার প্রাণ দিয়ে যুদ্ধ চালাতে থাকে। কিন্তু জার্মান পাইলট হুট করেই তার প্লেনে অ্যাটাক করে দেয়। তার প্লেনের ইঞ্জিন থেকে তেল লিক হওয়া শুরু করে আর প্লেন নিচে পড়তে থাকে। রেপ এখানে অনেক চেষ্টা করার পরেও তার প্লেনকে আর নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় না আর পানিতে ক্রাশ করে, যার ফলে রেপ সেখানেই প্রাণ হারায়। আর 1000 মাইল দূরে সেই খবর পৌঁছাতে লেগে যায় 1 সপ্তাহ। আর সেই সংবাদ অ্যাভিলিনকে জানায় রেপের সমতুল্য ভাই ড্যানি। অ্যাভিলিন এই নিউজ শুনে একদম হতভম্ব হয়ে যায়, কারণ সে ছিল তার জীবনের প্রথম ভালোবাসা। ড্যানি তাকে সান্ত্বনা দিতে থাকে আর নিজেও অনেক ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু বাস্তবতা তো মেনে নিতেই হবে। তাই ড্যানি ও অ্যাভিলিন চিরদিনের জন্য রেপের সেদিকে ভুলে যাওয়া শুরু করে আর সামনের দিকে এগোতে থাকে। আর এরই মাঝে ড্যানি আর অ্যাভিলিন নিজেদের মধ্যে দুঃখ শেয়ার করতে করতে তাদের নিজেদের অজান্তেই একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ে। আর অ্যাভিলিন প্রথমে রাজি না হলেও সে যখন মেনে নেয় যে রেপ তো আর ফিরে আসবে না, তখন সে রেপের সেই ভালোবাসার স্থানে ড্যানিকে ঠাঁই দেয় আর দুজনে নতুন পথ চলা শুরু করে। অন্যদিকে ইতিমধ্যেই আমেরিকান নেভি কমান্ডার ক্যাপ্টেন থারমান ঠিক করে যে জাপান তাদের নৌবাহিনী নিয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু কেন হঠাৎ করে তারা উত্তর দিকে অগ্রসর হচ্ছে সেই উত্তর মেলাতে পারছেন না কোনো মতেই। কিছু ট্রান্সমিশন কোড অ্যানালাইসিস করে সে বুঝতে পারে যে জাপানিরা পার্ল হারবারে নিয়ে কিছু কথা বলছে। থারমান ইন্ডিকেট করে যে জাপানিরা হয়তো পার্ল হারবার নিয়ে কিছু একটা প্ল্যান করছে, কিন্তু তার কমান্ডোর সেটা মানতে নারাজ, কারণ ইতিমধ্যেই জাপানিরা আমেরিকানদের সাথে শান্তি চুক্তি করেই ফেলেছে এবং সব সময় নিজেদেরকে একে অপরের বন্ধু বলে দাবি করেছে। তারপরেও কিভাবে এটা সম্ভব? কিন্তু থারমান তার অ্যানালাইসিস চালিয়ে যেতে থাকে আর কিছুদিন পর আবার রিপোর্ট করে যে তাদের সীমানায় আর কোনো জাপানি যুদ্ধ জাহাজ বা কেরিয়ার তারা দেখতে পাচ্ছে না। থারমান অনেকগুলি স্পট প্রেডিক্ট করে যে জাপানিরা হয়তো এই সব স্থানে তাদের যুদ্ধ জাহাজ নিয়ে যেতে পারে। থারমান ক্যাপ্টেনকে জানায় যে
জাপানিরা নিশ্চয়ই পার্ল হারবারের দিকে এগিয়ে আসছে, কিন্তু কমান্ডো তাদের জানায় জাপান থেকে পার্ল হারবারের দূরত্ব প্রায় 4500 মাইল। এত দূর থেকে কোনো দেশ হামলা করা এক প্রকার ইম্পসিবল। তাই এই থিওরিকে সেই কমান্ডোর উড়িয়ে দেয়। আর অন্যদিকে পরের সিনে দেখা যায় অ্যাভেলিনকে সে তার রুমে বসে রেফের দেওয়া গিফটগুলো দেখছিল, কিন্তু ঠিক সেই সময় দরজায় এসে হাজির হয় স্বয়ং রেপ। কি অবাক হয়ে গেলে তো? আসলে মরা মানুষ যখন সামনে হাজির হয় তখন যে কেউ অবাক হতে বাধ্য হয়। অ্যাভেলিনেরও ঠিক সেই রকমই হয়েছে, কিন্তু যখন রেপ তাকে জানায় যে তার প্লেন ক্র্যাশ করেছিল ঠিকই, কিন্তু সে কোনো মতে সেখান থেকে বেঁচে ফিরতে সক্ষম হয়েছে। সমুদ্রে যখন ভাসতে থাকে তখন একটি ফ্রেঞ্চ মাছ ধরার ট্রলার এসে তাকে উদ্ধার করে ফ্রান্সে নিয়ে যায়, যার পরে সে কোনো যোগাযোগ করতেই পারেনি। তার এইসব কথা শুনে অ্যাভেলিন ভয়ে দুঃখে কান্নায় ভেঙে পড়ে আর রেপের কাছে ক্ষমা চাইতে থাকে। রেপ তো বুঝে উঠতেই পারে না যে অ্যাভেলিনের কি হয়েছে, কিন্তু বাইরে যখন তার বন্ধু ড্যানিকে দেখতে পায় তখন সে বুঝতে পারে যে যা হওয়ার তা ঘটে গিয়েছে। এর মানে একবার চিন্তা করো, এমন পরিস্থিতিতে যদি তুমি পড়তে তাহলে কি করতে? তখন ড্যানি র্যাপের পিছনে ডাকতে গেলে রেপ তাকে বলে যে আমার থেকে দূরে থাকো, আর এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর রেপকে দেখা যায় একটি বারে তার অন্যান্য বন্ধুদের সাথে ড্রিঙ্কস করতে। ড্যানিও সেখানে গিয়ে উপস্থিত হয় আর সে রেপের সাথে কথা বলতে চায়, কিন্তু রেপ তার সাথে কোনো কথা বলতেই চায় না। উল্টে সে অ্যাভেলিনের ব্যাপারে উপহাস করতে থাকে। সে বলে বন্ধু হিসেবে মরার সুযোগ নিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে বিছানা শেয়ার করার খুবই মজা, তাই না? এই সব কথার মাঝে হঠাৎই ড্যানি রেগে গিয়ে রেপকে ঘুষি মারি দেয়। তখনই দুজনের মধ্যে তুমুল মারামারি লেগে যায় আর পুলিশের আগমন দেখে রেপ আর ড্যানি দুজনেই বাইরে এসে গাড়িতে করে একটি নিরিবিলি অঞ্চলে চলে যায়। আর তারপর পরিস্থিতি যখন একটু শান্ত হয় তখন ড্যানি রেপকে বলে যে তারা ধরেই নিয়েছিল যে রেপ হয়তো মারা গেছে, আর অ্যাভেলিনও সে সময় অনেক অসহায় ছিল, তাই ড্যানি তাকে সামলাতে গিয়ে তার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছে। ড্যানি তখন জানায় যে কোনো একটা সলিউশন সে খুঁজে বার করবে যাতে সব কিছুই আবারও ঠিকঠাক হয়ে যায়, কিন্তু রেপ বলে আমার মনে হয় না আবার সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে। সেই দিন সালটা ছিল 1941 সালের 7ই ডিসেম্বর। জাপানিরা তাদের কামিকাজে পাইলট ইউনিটকে পার্ল হারবারে অ্যাটাক করার জন্য অর্ডার দিলে তারা একসাথে মোট 353টি প্লেনকে নিয়ে হাওয়াইয়ের দিকে রওনা হয়। পাখির মতো শত শত প্লেন ও তাদের ক্যারিয়ার মিসাইল এবং উন্নত টর্পেডো নিয়ে হাওয়াইয়ের দিকে রওনা হয়। এছাড়াও তারা একটি সাবমারিন পাঠায় আমেরিকার জনসীমানায়। সেটা অবশ্য একটি প্ল্যানিং ছিল। আমেরিকানদের ফোকাস করানোর জন্য এই সাবমারিনটি আমেরিকান যুদ্ধজাহাজকে ধ্বংস করে দেয় আর এই রিপোর্ট দ্রুত চলে যায় হোয়াইট হাউসে, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। শত শত প্লেন একযোগে ঢুকে পড়েছে হাওয়াই দ্বীপের উপরে। এছাড়াও সব সৈনিক রবিবার হওয়ার কারণে তারা বিভোর ঘুমে আচ্ছন্ন, আর এই সুযোগে জাপানিরা শুরু করে দিয়েছে এক মহাজাগতিক ধ্বংসলীলা। কিছু বুঝে ওঠার আগেই মুহুর্মুহু বোমার আঘাতে সব জাহাজগুলো ধ্বংস করে দেওয়া শুরু করে দেয়। এছাড়াও প্লেন থেকে পানিতে ছোড়া হয় টর্পেডো, যেগুলো সজোরে গিয়ে ধাক্কা করে যুদ্ধ জাহাজের তলদেশে। একযোগে এমন বিস্ফোরণ হয় যে সবাই হতভম্ব হয়ে দিক বিদিক ছোটা শুরু করে দেয় এবং তার উপরে প্লেনের উপর থেকে হতে থাকে মেশিন গানের ফায়ারিং, যা মুহূর্তের মধ্যেই শেষ করে দিতে থাকে বাইরে দাঁড়িয়ে থাকা সমস্ত মানুষদের। চোখের সামনেই একের পর এক জাহাজগুলো হয়ে ওঠে একটি আগুনের গোলা। ওদিকে ওই বিস্ফোরণের সাথে ঘুমে থাকা রেপ আর ড্যানি জেগে ওঠে, দেখতে পায় যে জাপানিরা তাদের উপর বিমান হামলা করেছে আর তারা দ্রুত একটা সাংবাদিককে রেস্কিউ করে গাড়ি চালিয়ে যেতে থাকে তাদের এয়ার ফোর্সের দিকে। কিন্তু জাপানিরা সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজ ইউএসএ এয়ার জিনোর উপরে এমন এক বিমান নিক্ষেপ করে যেটার বিস্ফোরণে পুরো যুদ্ধ জাহাজটি ধ্বংস হয়ে যায়। এখানে সেই অ্যাটাক সিনকেই দেখানো হয়েছে, যা দেখে মনে হবে যেন চোখের সামনে আসল যুদ্ধ চলছে। যাই হোক, জাপানিদের এই অ্যাটাকে তৎক্ষণাৎ বহু নাবিক সেই শূন্যেই মারা পড়ে যায় আর বাকিরা প্রাণ ভয়ে প্রাণীতে ঝাঁপ দেওয়া শুরু করে। প্রথম পেজে অ্যাটাকের পর জাপানি এয়ারফোর্স তাদের সেকেন্ড ওয়েভ শুরু করে। এবার তাদের টার্গেট এয়ার বেস আর বেসামরিক নাগরিকদের উপর হামলা। আর অ্যাভেলিন এই হামলাকে দেখে বুঝে ফেলে যে মারাত্মক কিছু হতে যাচ্ছে, তাই সে তার সমস্ত নার্সদের নিয়ে রওনা হয় হসপিটালের দিকে। কিন্তু তাদের যাওয়ার পথে আকাশ থেকে শুরু হয় মহা গোলাবর্ষণ, আর সেই গোলাবর্ষণের মুহূর্তে বহু মানুষ প্রাণ হারায়। অন্যদিকে রেপ আর ড্যানি যখন এয়ারফোর্সে আসে তখন দেখা যায় জাপানিরা ইতিমধ্যেই তাণ্ডব লীলা চালিয়ে তাদের সব এয়ারক্রাফটকে ধ্বংস করে দিয়েছে। তাই ড্যানি আর রেপ অনেক চেষ্টা করতে থাকে যে যেভাবেই হোক একটি প্লেনে উঠে তাদের প্রতিহত করবে, কিন্তু জাপানিদের আক্রমণ এতটাই তীব্র ছিল যে সেটা করা কোনোভাবেই সম্ভব ছিল না। সেখানে তার সাথে দেখা হয় একজন সার্জেন্টের সাথে যে প্ল্যানগুলি ক্র্যাশ করানোর চেষ্টা করছিল। এখন রেপ আর ড্যানি তার সাথে কথা বলে নিজেরা বন্দুক নিয়ে সে বাংকারের আড়ালে লুকিয়ে পড়ে এবং তাদের মাথার উপর দিয়ে জাপানি বোম্বার প্লেনগুলো উড়ে যায়। কিন্তু রেপ সবাইকে নিচু হয়ে থাকতে বলে আর গুলি চালাতে নিষেধ করে, আর সেই কারণে জাপানি প্লেনগুলো তাদেরকে দেখতে পায় না আর অন্যদিকে চলে যায়। তখন রেপ সবাইকে বলে গ্রাউন্ডে থাকা প্লেনগুলো নিয়ে জাপানিদের সাথে এয়ার টু এয়ার কমোডোর যেতে হবে
সে সবাইকে বুঝিয়ে দেয় যে কিভাবে ফ্লাই করতে হবে। আর সেই মতো জাপানি প্লেনগুলো অন্য পাশে যাওয়া মাত্রই তারা সবাই ব্লাঙ্কার থেকে দ্রুত বেরিয়ে আসে আর দৌড়ে গ্রাউন্ডে থাকা প্লেনগুলোর কাছে পৌঁছে যায়। কিন্তু সেই মুহূর্তে সেখানে জাপানিরা উপর থেকে তাদের দেখে ফেলে আবারও গোলাবর্ষণ শুরু করে। রিপ তখন ড্যানিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় আর দুজনে দ্রুত বিমানে উঠে পড়ে। আর ড্যানির এক বন্ধু এখানে প্লেনে উঠতে গেলে পিছন থেকে 3টা জাপানি ফাইটার এসে তার প্লেনটিকে পুরো ধ্বংস করে দেয়। তখন রেপ ড্যানিকে দ্রুত প্লেন স্টার্ট দিতে বলে আর তারা দুজনে দুটো প্লেন নিয়ে উড়ে চলে যায় আকাশে। জাপানি প্লেনগুলো থেকে নিচে থাকা সব প্লেনের উপরে তারা একের পর এক বোমা ফেলে পুরোপুরি ধ্বংস করে দেয়। পুরো জায়গাটাই পরিণত হয়ে যায় একটা ধ্বংসস্তূপে। এদিক ওদিক ছড়িয়ে পড়ে অসংখ্য বিমানের ভাঙা টুকরো। রেপ আর ড্যানি যখন বিমান নিয়ে আকাশে উড়ে যায় তখন দেখা যায় তাদের পিছনে অনেকগুলো জাপানি প্লেন তাদের ধাওয়া করে এগিয়ে আসছে আর জাপানিরা পিছন থেকে মুহুমুহু গুলি চালাতে থাকে। আর রেপ আর ড্যানি তাদের কঠিন স্কিল দেখিয়ে সেগুলো কাটাতে সক্ষম হলেও এরই মাঝে রেপ একটি প্লেন ধ্বংস করে ফেলে। আর ড্যানিকে বলে তুমি আর আমি আলাদা ডিভিশনে নিজেদেরকে নিয়ে যাব আর এতে করে তাদের টার্গেট করতে আমাদের সুবিধা হবে। এই বলে তারা দুজন দুদিকে চলে যায় আর জাপানিরা ভাগ হয়ে তাদেরকে ধাওয়া শুরু করে। এই ধাওয়ার এক পর্যায়ে ড্যানি রেপ ঘুরে এসে এমন এক পজিশনে চলে আসে যেখানে তারা সামনাসামনি পড়ে যায়। এই মুভি প্রথম থেকে আমরা যে স্ট্যান্ডটা করতে দেখেছিলাম এবার ঠিক সেম স্ট্যান্ড করে তারা এবার জাপানি প্লেনগুলোকে কিছু বুঝে ওঠার আগেই একে অপরের সঙ্গে ক্রাশ করতে থাকে আর সেখানেই ভূপাতিত হয়ে পড়ে যায়। কিন্তু অন্যদিকে পার্ল হারবারের যে সকল জাহাজগুলো এখনো ভালো ছিল সেগুলো থেকে ফায়ারিং শুরু হলে একের পর এক জাপানি বিমানগুলো ধ্বংস হওয়া শুরু করে। এখানে এমন কিছু সিন দেখানো হয়েছে যা দেখে তুমিও থবেনে যাবে। কয়েক মিনিটের জন্য জাপানিদের এই বৈগতিক অবস্থা দেখে জাপানি প্লেনগুলো পালানোর চেষ্টা করে। তখন রিপ আর ড্যানি বিমানগুলো পিছনে ড্যানি একটি বিমানের উপরে ফায়ারিং করে সেটাকে আকাশেই উড়িয়ে দেয়। এই দৃশ্য দেখে নিচে পানিতে থাকা লোকজন আনন্দে চিৎকার করে ওঠে। আর ড্যানি আর রেপ এইবার আরো দুটি বিমানের পিছু নেয় আর রেপ তার দারুণ পাইলটিং দক্ষতার সাহায্যে আরো একটি বিমানকে সেখানেই ধ্বংস করে ফেলে। তার দেখা দেখি ড্যানিও তার দারুণ স্কিলের সাহায্যে অন্য বিমানটিকে ক্রাশ করে ফেলে দেয়। এভাবে তারা শত্রুদের পুরোপুরি নাস্তানাবুদ করে বেঁচে ফিরে আসে। এদিকে জাপানিদের কাছে হামলার রিপোর্ট চলে আসলে তারা জানতে পারে যে তাদের 350টি বিমানের মধ্যে মাত্র 29টি বিমান ক্রাশ করেছে, যেটা তাদের ধারণার চেয়েও অনেক কম ক্ষয়ক্ষতিকর। এবার তারা ফাইনাল অ্যাটাক করতে চায় কিন্তু অ্যাডমিরাল ইয়ামাতো জানায় আমেরিকানদের যা চমক দেখানো তা তারা দেখে ফেলেছে আর পরবর্তী হামলা না চালিয়ে সব প্লেনকে ক্যারিয়ারে চলে আসার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়। আর সেই কথা মতো কোনো হামলা না করে সেই প্লেনগুলো আবারও তাদের ফ্লিটে ব্যাক করা শুরু করে। এদিকে যুদ্ধ থেমে গেলে দেখা যায় পুরো পার্ল হারবার হয়ে উঠেছে রক্তে রঞ্জিত। তাদের গর্বের ব্যাটেলশিপ ইউএসএ আরিজোনায় প্রায় 1000 নাবিক ডুবে যায় সমুদ্রের অতল গহরে। অন্যদিকে এই হামলায় আহত সৈনিকদের চিকিৎসা দিতে দিতে নার্সরা প্রচুর হিমশিম খেয়ে যাচ্ছে। আর জাপান যখন এই যুদ্ধের বিজয়ে উল্লাস করছে তখন অ্যাডমিরাল জানায় আমরা যুদ্ধে জয়লাভ করেছি কিন্তু এর বিনিময়ে আমরা এক ঘুমন্ত দানবকে জাগিয়ে ফেলেছি। আচ্ছা তোমরা কি ভাবছো এই মুভিটা কি এখানেই শেষ? দূর, এখানেই কি শেষ, আরো কত স্টোরি এখনো বাকি আছে, আরো কত ফাইটিং সিন আমরা দেখতে চলেছি। তো যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। এদিকে এই হামলার প্রতিক্রিয়ায় আমেরিকার প্রেসিডেন্ট বিশ্বের উদ্দেশ্যে জরুরি ভাষণ দেন। তাতে তিনি বলেন জাপানিরা বিনা কারণে তাদের সাথে শান্তি বজায় রাখার ছলনা করেছে, এই আকস্মিক হামলা করে বসেছে, এর জন্য তাদেরকে চরম মূল্য দিতে হবে। প্রেসিডেন্ট রুজভেল্ট জাপানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন এবং এরপরে আমেরিকা সরাসরি জড়িয়ে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। প্রেসিডেন্ট এবার দেশের সব বড় বড় ডিফেন্স ফোর্সের প্রধানদের নিয়ে এক জরুরি মিটিং এ বসেন। এখানে সবাই মিলে আলোচনা করতে থাকে যে কিভাবে জাপানকে এই হামলায় উচিত জবাব দেওয়া যাবে। আর সবাই এই কথা শুনে বলে যে প্রশান্ত মহাসাগরের পাড়ি দিয়ে যুদ্ধ চালানো এক প্রকার অসম্ভব ব্যাপার, কারণ জাপান থেকে আমেরিকা বহু দূরে আর সমুদ্র পাড়ি দিয়ে সেখানে সমস্ত আর্মি ফোর্সকে নিয়ে যাওয়া মোটেও সম্ভব নয়। তাই আমার মনে হয় এই মিশনে আমাদের অন্যভাবে চিন্তা করা উচিত। কিন্তু কেউ যখন কোনো ভালো আইডিয়া দিতে পারছিল না তখন হুইল চেয়ারে বসা প্রেসিডেন্ট রোজেল রেগে গিয়ে দাঁড়িয়ে বলে আমি খোড়া হয়ে দাঁড়াতে পারলে তোমাদের মুখ থেকে আমি এই শব্দটি শুনতে চাই না। আর সবাই এই দৃশ্য দেখে মোটিভেট হয়ে পড়ে আর জাপান হামলার প্ল্যানের প্রস্তুতি নিতে থাকে। এরপরে দেখা যায় সবাই উপস্থিত হয়েছে মারা যাওয়া সৈনিকদের শেষ কৃতিত্বে। প্রায় 2400 জন নাবিক, সেইলার, সেনা এবং বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে এই হামলায়। সেই অনুষ্ঠানে হঠাৎ একজন মেজর এসে ড্যানি এবং রেপকে জানায় তাদের জন্য একটি সিক্রেট মিশনকে আয়োজিত করা হয়েছে যা
যার দায়িত্বে আছে ক্যাপ্টেন ডলটন। তখন তারা ক্যাপ্টেনের কাছে পৌঁছলে তিনি জানান যে এটা এমন একটা মিশন যার কোনো ডিটেলস তোমরা পাবে না, কোথায় হবে, কেন হবে, এই সব কিছু তোমরা জানতে পারবে না। শুধু এইটাই মাথায় রাখো যে তোমাদের এই মিশন থেকে বেঁচে ফেরার চান্স একদমই নেই বলেই চলে। যদি রাজি থাকো তাহলে জয়েন করতে পারো। এই সব কথা শুনে রেপ আর ড্যানি এক বাক্যে রাজি হয়ে যায়। এরপর রেপ তার মিশনে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। তখন সেখানে অ্যাভেলিন এসে হাজির হয়। অ্যাভেলিন তখন জানতে পারে যে তারা দুজন একটা সিক্রেট সুইসাইড মিশনে যাচ্ছে। এই সব কথা শুনে অ্যাভেলিন রেপকে জানায় যে সে ড্যানির বাচ্চার মা হতে চলেছে, কিন্তু সে এটা এখনো ড্যানকে জানায়নি। অ্যাভেলিন জানায় সে তার প্রথম ভালোবাসা রেপকে কখনোই ভুলতে পারবে না, কিন্তু এই সন্তানের দিকে তাকিয়ে সে ড্যানকেও কোনোদিন ছাড়তে পারবে না। তাই রেপ সিদ্ধান্ত নেয় যে ট্যাঙ্ক আর রেপের মধ্যে সে ট্যাঙ্ককেই জীবনসাথী করে নেবে। এই সব কথা শুনে রেপ অনেক হতাশ হয়ে পড়লেও সে নিজেকে সান্ত্বনা দেয় আর বাস্তবতার কথা চিন্তা করে। এরপর অ্যাভেলিনের সঙ্গে দেখা হয় ড্যানের। সে তাকে বিদায় জানিয়ে বলে যে তোমার জন্য আমি অপেক্ষায় থাকবো। এরপর তারা দেখা করতে চলে যায় ক্যাপ্টেন ডলটনের সাথে। ক্যাপ্টেন ডলটন তাদেরকে জানায় যে তাদের দুজনকে সিলভারের স্টার দিয়ে ক্যাপ্টেনের পদে প্রমোট করা হয়েছে। ক্যাপ্টেনের থেকে বিদায় নিয়ে রেপ আর ড্যানি দুজনে বিচে গিয়ে বসে। আর রেপ তখন ড্যানিকে বলে আচ্ছা আমরা দুজনেই তো অ্যাভেলিনকে ভালোবাসি। অ্যাভেলিন প্রথমবার যাকে ভালোবাসে তাকে সে হারিয়ে ফেলেছে। আমি এখন চাই না যে সে দ্বিতীয়বারেও তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলুক। তাই রেপ ড্যানিকে অনুরোধ করে যে সে যেন এই সুইসাইড মিশনে না যায়। কিন্তু ড্যানি বলে সে এই মিশনে অবশ্যই যাবে, কারণ ছোটবেলা থেকেই সব সময় ড্যানিকে সে বাঁচানোর চেষ্টা করেছে। কিন্তু এইবার সে আর ড্যানিকে আটকে রাখতে পারবে না। এবং পরবর্তীতে শুরু হয়ে যায় ক্যাপ্টেন ডলটনের নেতৃত্বে স্পেশাল পাইলট টিমের মহা ট্রেনিং। সেখানে তাদের সাহায্য করতে আসেন নেভি কমান্ডার জ্যাক রিচার। এই মিশনে তাদেরকে দেওয়া হয় নর্থ আমেরিকান B-25 প্লেন, যেটা অনেক দূর পর্যন্ত গিয়ে অ্যাটাক করতে সক্ষম। তবে প্রধান সমস্যা হলো এর উড্ডয়নের জন্য কমপক্ষে 1 মাইলের লম্বা রানওয়ে দরকার। কিন্তু তাদের যে এয়ারক্রাফটের ক্যারিয়ার আছে সেটা মাত্র 667। তার মানে এই অতি ছোট রানওয়েতে তাদেরকে এই প্লেনকে যেভাবেই হোক ওড়াতে হবে। এখন মেন চ্যালেঞ্জ হচ্ছে এত বড় প্লেনকে কিভাবে এত দ্রুত উপরে উঠানো যায়, তাই নিয়েই সবাই ব্যস্ত। জ্যাক রিচার এসে প্রথমে পুরো প্লেন থেকে এক্সট্রা জিনিসগুলোকে ফেলে দেয় এবং প্লেনটিকে একদম হালকা করে ফেলে এবং সেই মোতাবেক ট্রেনিং শুরু করে দেওয়া হয়। কিন্তু কেউই 667 ফুট দূরত্বে তাদের প্লেনকে উড্ডয়ন করতে পারে না। এই পরিস্থিতি দেখে কমান্ডোর বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ এটাই সাকসেস না হলে এই মিশন এখানেই শেষ। তবে তার প্রধান ট্রেনার যখন নিজে ডেমো দেখায় তখন দেখা যায় সেই 467 ফুটের মধ্যেই প্লেনকে ওড়াতে সক্ষম হয়েছে। এটা দেখে সবার মনে অনেক সাহস জমে যায় আর তারা মেনে নেয় যে ক্যাপ্টেন যদি পারে তাহলে তারা কেন পারবে না। আর এভাবেই রাত দিন মিলিয়ে চলতে থাকে তাদের ফ্লাইং ট্রেনিং। এরপর ক্যাপ্টেন সবাইকে মিশনের প্ল্যান সম্পর্কে ব্রিফ করে আর ক্যাপ্টেন তাদেরকে জানায় যে আমাদের মিশন হচ্ছে জাপানের উপকূলের কাছে গিয়ে তাদের সব গুরুত্বপূর্ণ স্থান যেমন সামরিক ঘাঁটি, এয়ারপোর্ট, কেমিক্যাল ফ্যাক্টরি ইত্যাদিকে হামলা করা এবং এরপর আমরা সেই হামলা শেষ করে সোজা গিয়ে পৌঁছাবো চায়নায়। আমাদের প্লেনে ল্যান্ডিং করবে চায়নায় গিয়ে। তবে তাদের কাছে যে ফিউয়েল আছে সেটা দিয়ে যদি কেউ 1 কিলোমিটার বেশিও পাড়ি দেয় তাহলে সে কোনোভাবেই সেখানে পৌঁছতে পারবে না। তাই এই মিশন হতে চলেছে ডু অর ডাই মিশন। এভাবেই দিন পার হতে হতে একদিন সেই কাঙ্ক্ষিত সময় চলে আসে। তবে সেখানেও এক বড় বিপত্তি ঘটে। তারা আমেরিকান রাজ্যের পর্যন্ত গিয়ে তাদের প্ল্যানকে লঞ্চ করতে চাইছিল। ঠিক তার এক সময় আগেই তারা এক জাপানি জাহাজকে দেখতে পায়। যদি তারা সামনে চলে যায় তাহলে এই জাহাজ তাদের লোকেশন ট্র্যাক করে জানিয়ে দেবেন আর এর ফলে তাদের পুরো মিশন ভেস্তে যাবে। এখন তারা কি করবে, কারণ এই লং ডিস্টেন্সে ফ্লাই করে আবার চায়নায় ফিরে আসা কোনোভাবেই সম্ভব নয়। আবার এখন যদি তারা ফ্লাই না করে তাহলে এই মিশন এখানেই শেষ হবে। অনেক ভেবে চিন্তে ক্যাপ্টেন সবাইকে জানিয়ে দেয় যে এই দ্রুত থেকেই আমরা ফ্লাইং করে জাপানকে ধ্বংস করব। যেহেতু ডিস্টেন্সটা অনেক লম্বা হয়ে গেছে তাই সবাইকে 10 কন্টেইনার ফিউয়েল এক্সট্রা নিয়ে আসতে বলা হয়। সবাই কোনো কিছু চিন্তা না করেই ফিউয়েল বক্সগুলো লোড করতে থাকে আর বেরিয়ে পড়ে জাপানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। এখন প্লেন উড্ডয়নের সময় তাদেরকে বাঁচতে হবে। ফাইনাল টেস্টে প্রথমে ড্যানি আর রেব ঈশ্বরের নাম স্মরণ করে ছুট দেয় তাদের প্লেন নিয়ে। ঠিক 60 মিনিটের মাথায় তারা তাদের প্লেনকে ফ্লাই করতে সক্ষম হলে পুরো টিম আনন্দে ভেঙে পড়ে আর একের পর এক সবাই উড়ে যায় রানওয়েতে B-25 বোমারু বিমানকে নিয়ে। তাদের এই বড় চ্যালেঞ্জকে সাকসেস করে তারা বিদ্যুতের গতিতে ছুটতে থাকে। চোখের পলকেই আর কিছুক্ষণের মধ্যে হতে চলেছে ব্যাপক তাণ্ডব লীলা। তারা টার্গেটের কাছে পৌঁছানোর মাত্রই শুরু করে যায় এক ভয়ানক বম্বিং মিশন। মুহূর্তের মধ্যেই জাপানের সবচেয়ে বড় ট্যাঙ্ক ম্যানুফ্যাকচার কারখানায় তারা উড়িয়ে দেয় এবং বিশাল বিশাল বোমা ফেলে এই বম্বিং শেষ করে তারা চলে যায় সামরিক ঘাঁটিতে অ্যাটাক করার জন্য। তবে সেখানে গিয়ে পড়তে হয় জাপানিদের ডিফেন্সের মধ্যে। জাপানিরা তাদের 15 ম্যাগাজিন দিয়ে একের পর এক ফায়ারিং করতে থাকে আমেরিকান
প্লেনের উপর। আসলে তারা বুঝতেই পারেনি যে জাপানিরা এত বড় ডিফেন্স তাদের সামনে রাখবে, আর এই হামলা তাদের কয়েকটি প্লেন বিধ্বস্তও হয়ে গেছে এবং তারই সাথে রেফের প্লেনেও ফায়ারিং শুরু হয়। এই কারণে তার প্লেন ড্যামেজ হতে শুরু করে, আর কোনো উপায় না দেখে তারা মিশন অ্যাবর্ট করে এবং চায়নার উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক মাঝামাঝি আসার পর তারা বুঝতে পারে যে তাদের কাছে যা ফিউয়েল ছিল সব ফুরিয়ে গেছে, চারিদিকে শুধু ধুধু পানি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এই মতো অবস্থায় যদি তাদের ফিউয়েল শেষ হয়ে যায় তাহলে তাদের মৃত্যু ছাড়া অন্য কোনো পথ সামনে খোলা থাকবে না। অনেকটাই আশাহত হয়ে রেপ আর ড্যানি হার ছেড়ে দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে থাকে, কিন্তু হুট করেই তারা সামনে সমতল ভূমিকে দেখতে পায়। সবাই আনন্দে আত্মহারা হয়ে সেদিকে ছোটা শুরু করে, কিন্তু যেই না তারা ল্যান্ডের কাছে পৌঁছেছে তখন তারা দেখতে পায় যে এখানে জাপানিরা ঘাঁটি মেরে বসে আছে। আর কোনো উপায় না দেখে রেপ একটি বিশাল হার্ড ল্যান্ডিং করে আর তাদের প্লেনটিকে মাটিতে অর্ধ বিধ্বস্ত অবস্থায় ল্যান্ডিং করে বসে, আর এই প্লেনের সবাই গুরুতরভাবে আহত হয়। এরই মাঝে সেখানে জাপান সৈন্যরা উপস্থিত হয়ে যায় আর তাদের উপরে ফায়ারিং শুরু করে দেয়। রেফের কাছে থাকা পিস্তল দিয়ে তাদেরকে প্রতিহত করার অনেক চেষ্টা করে থাকে, কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি হওয়ায় রেফের সামনে সারেন্ডার করা ছাড়া আর অন্য কোনো পথ বাকি ছিল না। ঠিক সেই সময় দেখা যায় ড্যানি তার প্লেন নিয়ে হাজির হয়েছে আর উপর থেকে হ্যাভি মেশিন গান দিয়ে সব জাপানিদেরকে গুলি করে কিল করা শুরু করে দেয়। তবে ড্যানি শেষমেশ তার প্লেনকে কন্ট্রোল করতে না পেরে মাটিতে আছড়ে পড়ে। তখন রে এই গোলাগুলির মধ্যে দিয়ে ড্যানিকে মাটি থেকে তুলে আনে, কিন্তু ততক্ষণে সেখানে জাপানিরা চলে আসে আর রেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তারা ড্যানিকে বেঁধে ফেলে আর রেপ তখন পাশে পড়ে থাকা একটি পিস্তল নিয়ে জাপানিদের উপর আকস্মিক হামলা করে বসে। সে দুজনকে গুলি মারে ঠিকই, কিন্তু হঠাৎই অন্য জাপানিরা তার উপর হামলা করে গুলি চালায়। এটা দেখে ড্যান রেপকে বাঁচানোর জন্য তার সামনে এসে দাঁড়ালে ড্যানের বুক ঝাঁঝরা হয়ে যায় জাপানিদের বন্দুকের গুলিতে। রেপ তখন সেখানে পড়ে থাকা আর এক জাপানিদের পিস্তল নিয়ে বাকিদের গুলি করে সেখানেই খতম করে দেয়। ততক্ষণে ড্যানের অবস্থা অনেক শোচনীয় হয়ে গেছে। রেপ তখন ড্যানকে নিজের কোলে তুলে নেয় আর জানায় তাকে যেভাবেই হোক বাঁচাতে হবে, কারণ সে বাবা হতে চলেছে। এটা শুনে ড্যানি অনেক কান্নায় ভেঙে পড়ে আর রেপকে বলে যে সে যেন তার সন্তানকে নিজের সন্তানের মতো দেখে। এই বলে রেফের করে ড্যানি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এভাবেই দেশের তরে এবং বন্ধুর জীবনকে বাঁচাতে ড্যানি তার নিজের জীবনকে উৎসর্গ করে একটা নতুন উদাহরণের সৃষ্টি করে। পরে সেখানে দেখা যায় যে এই মিশন শেষ করে বিমানে করে পাইলটরা ফিরে এসেছে আর অ্যাভেলিন সেখানে দাঁড়িয়ে রেপ আর ড্যানির জন্য অপেক্ষা করছে। অ্যাভেলিন রেপকে বিমান থেকে বের হতে আসতে দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু বিমান থেকে ড্যানি আর বের হয়ে আসে না। তার বদলে রেপ বের করে আনে একটি সাদা কফিন, আর অ্যাভেলিনের বুঝতে বাকি থাকে না যে ড্যানি আর বেঁচে নেই। সে গিয়ে রেপকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। আর এই ভয়াবহ যুদ্ধের শেষে এই যুদ্ধের নার্স হিসেবে অবদান রাখার জন্য অ্যাভেলিন আর রেপকে তাদের হিরোইক ব্যাটলের জন্য প্রেসিডেন্ট নিজে সিলভার বেস প্রদান করেন। এবং এই পার হারবার অ্যাটাকের কারণে 1945 সালে জাপানকে দিতে হয়েছিল এক বিভীষিকাময় মাসুল। 6 আগস্ট 1945 সালে জাপানের হিরোশিমায় আর 9 আগস্ট নাগাসাকিতে ফ্যাটম্যান এবং লিটল বয় নামে দুটো পারমাণবিক বোমা হামলা চালিয়ে প্রায় 2 লক্ষ জাপানি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। জাপান কিন্তু এই কথা আগে থেকেই জানতো যে বাঘের ঘুম তারা ভাঙিয়ে দিয়েছে, তাই কোনোদিন না কোনোদিন তাদেরকে এই হামলা দেখতেই হতো। আর তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও তাহলে পার হারবার মুভিটা নামে সার্চ করবে, অনেক জায়গায় দেখতে পাবে। আমি মূলত এই চ্যানেলটিতে হাই রেটিং মুভিকে এক্সপ্লেনেশন করে থাকি, তাই তোমরা যারা হাই রেটিং মুভিকে